যেমন এক মাসে সর্বোচ্চ ইনকাম ছিল ৩৩ লাখ টাকা। যখন দেখি জব মার্কেটে এসে যতগুলো একাডেমিক পড়াশোনা আছে একটাও কাজে লাগতেছে। ক্যালেন্ডারটা যখন ইয়ারটা শেষ হয়ে যায় ওইটা তো আর কোনো কাজে লাগে না, ওটা ফালাই দেয়। তো আমি ওটার পেছনে ছবি আঁকতাম আগে, ওইটা আবার ঘুরাই দিতাম। প্রায় 1 মিলিয়নের উপরে একটা পেজ রয়েছে এবং কি ইউটিউবে প্রায় 4 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এটার পিছনে আসলে আপনার ইন্সপিরেশনটা কি ছিল? আমাকে কখনো শেখায়ও নাই, আমি কোথাও পড়াশোনাও করি নাই, কিন্তু লোয়ার মিডিল ক্লাসের নিচে যে ক্লাসটা বিলং করে ওইটা। আমরা যদি ডিজিট হিসাবে বলি 6 ডিজিটের উপরে ইনকাম করেন পার মান্থ। কপিরাইট স্ট্রাইক আসে, আচ্ছা, এক মাসে পরপর 3টা স্ট্রাইক আসে এবং চ্যানেলটা একদম গায়েব হয়ে যায়, রিমুভ হয়ে যায়। সো এই যে অর্গানিক একটা কাস্টমার বেস তৈরি করা, ফেস না দেখা, এটা কি করা পসিবল? তাহলে 30-এর উপরে স্যালারি স্টার্টিং শুরু হয়, 2 মাসে 11,000 টাকা। আমার মনে হয়েছিল এটা দিয়ে আমি কিছু করতে পারবো না। আপনি যদি প্যাশনকে প্রফেশন বানাইতে পারেন, আচ্ছা, তাহলে ইফিসিয়েন্সি অনেক বাড়ে। মানে ব্ল্যাক আউট হয়ে গেছিলাম, কিচ্ছু নাই, আমি কিছুই দেখি না চোখ। আসসালামু আলাইকুম, প্রিয় পডকাস্টে সবাইকে স্বাগতম। আমাদের প্রিয় পডকাস্টের আজকে হচ্ছে প্রথম এপিসোড এবং কি প্রথম এপিসোডে রয়েছে আমাদের চমৎকার এক চমক। এই চমক দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজকে এমন একজন গেস্টকে আমরা ইনভাইট করেছি যিনি তার ক্যারিয়ারের এক পর্যায়ে খুবই দুর্দশায় ছিলেন এবং কি তিনি নিজে একজন ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের হয়েও গার্মেন্টসের হেল্পার হিসেবে নিযুক্ত হয়ে নিজের ক্যারিয়ারে কোনো রকম সার্ভাইভ করেছিলেন। তিনি কিনা এখন বর্তমানে 6 ডিজিটের উপরে ইনকাম করতেছেন পার মান্থ। সো আজকে আমরা তার সেই লাইফের করুণ গল্প সহ সাকসেস হওয়ার এই পুরো স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব। সো তিনি আর কেউ না, আমাদের এক বড় ভাই ভক্ত রয়। সো আমরা সরাসরি ভক্ত ভাইয়ের কাছে চলে যাব এবং কি তার মুখ থেকেই শুনবো তার জীবনের সেই গল্প এবং কি বর্তমানের গল্প। সো আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। সো ভক্ত ভাই, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি এবং কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য, খুবই ভালো লাগতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই পডকাস্টে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার লাইফের যে স্টোরিগুলি আছে, এটা বলতে পারেন স্যাড স্টোরি এবং কি সাকসেস স্টোরি, উভয় স্টোরিগুলি আমরা চাচ্ছি আমাদের অডিয়েন্সের কাছে শেয়ার করার জন্য, যেন তারা কিছু হলেও ইন্সপাইরেশন পায়। সো আপনি প্রস্তুত কিনা আপনার লাইফের স্টোরিগুলি আমাদের সাথে শেয়ার করার জন্য, আমার অডিয়েন্সের সাথে শেয়ার করার জন্য? ওকে ভাইয়া, সো আমি কিছু প্রশ্ন ব্রেকডাউন করে রেখেছি যেগুলির অ্যান্সার আমি আপনার কাছ থেকে চাইবো। আশা করি আপনি এই অ্যান্সারগুলি দেওয়ার মাধ্যমে আপনার লাইফের যেই স্টোরিগুলি আছে এগুলি চলে আসবে অটোমেটিক্যালি। সো আমরা কি শুরু করতে পারি কিনা? জি শিওর, শুরু করেন। সো ভাইয়া, বর্তমানে আমি যতটুকু জানি আপনি খুবই ভালো পরিমাণে একটা ইনকাম করেন। আমরা যদি ডিজিট হিসাবে বলি 6 ডিজিটের উপরে ইনকাম করেন পার মান্থ। সো এটা তো আসলে একদিনে হয় নাই। এই যে আপনার যে ইনকামের জার্নিটা, প্রথম দিকে আসলে কেমন ছিলেন? সো কীভাবে এখন আপনি প্রতি মাসে 6 ডিজিটের উপরে ইনকাম করতেছেন, এটার প্রথমের শুরুর দিকের গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। প্রথম একদম কলেজ থেকে শুরু করে দিই। জি, শুরু করেন। কলেজে আমি যখন পড়ি তখন কলেজের হোস্টেলে ছিলাম। আচ্ছা, ওইখানে থাকা অবস্থায় একটা আগ্রহ ছিল মনের মধ্যে। আচ্ছা, কারণ আমি একদম লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছি। আচ্ছা, হ্যাঁ, এখন মিডিল ক্লাস বলে সবাই বোঝে, কিন্তু লোয়ার মিডিল ক্লাসের নিচে যে ক্লাসটা বিলং করে ওইটা, ওই ক্লাস থেকে আসছি। তো কলেজের হোস্টেলে থাকা অবস্থায় আমার একটা চাহিদা ছিল যে আমাকে ইনকাম করতে হবে। আচ্ছা, সো ওইখান থেকেই মনের ভিতরে একটা প্রচেষ্টা ছিল যে কোনো কিছু করতে হবে, ইনকাম করতে হবে, এনিহাউ ইনকাম করতে হবে, যে কোনো কিছু ইনকাম করতে হবে। তারপরে কিছুদিন পরে আমি ধীরে ধীরে একটা সুযোগ পাই, সেটা হলো গ্রাফিক্স ডিজাইন একটা কোর্স করার। আচ্ছা, সেটা সেফ গভর্নমেন্ট একটা ছিল, 6 মাসের কোর্স ছিল। ওই কোর্সটা করি, লার্নিং অ্যান্ড আর্নিং ওই রকমই একটা প্রজেক্ট ছিল। আচ্ছা, আচ্ছা। সো ওই প্রজেক্ট করার পরে আমি এক বড় ভাইয়ের আন্ডারে কিছু টি শার্ট ডিজাইনের কাজ করছিলাম, ওইখান থেকে কিছু ইনকাম করেছিলাম টুকটাক, এটা খুবই সামান্য। দেন আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলছিলাম। আচ্ছা, আচ্ছা। ওনার ওইখানে ফাইবার এবং আপওয়ার্কে কাজ হইতো, এবং ওই সময় আপওয়ার্কে নতুন অ্যাকাউন্ট খুলে আপলোড পাওয়াটা খুব টাফ ছিল। আচ্ছা, সো ফাইবারটা খুব সহজে হইতো। আমি ওনার কাছে ওই সময় কিন্তু আপনি কতটুকু আগে শুরু করছেন জানি না, ওটা কিন্তু ওডেক্স ছিল নামটা। হ্যাঁ, ওডেক্সের সেই সময়টা আপনি? না, আমি ওই সময়টা ছিলাম না। আমি যখন আসছি তখন প্রায় 14 সাল, না 15-16 সালের দিকে। পরবর্তীতে ফ্রিল্যান্সার এবং কি ওডেক্স দুইটা কম্বাইন করে হচ্ছে আপওয়ার্কটা তৈরি করা হয়। যখন ওডেক্স আসছিল তখন আমি আসলে এগুলাতে বুঝতামই না, জানতাম না। আচ্ছা, ঠিক আছে। তো পরে ফাইবারে আমি একটা অ্যাকাউন্ট খুলি, খোলার পরে কলেজের পাশাপাশি ওইটা আমি কন্টিনিউ করি, এবং 22-23 দিনের মাথাতে আমি একটা অর্ডার পাই। আচ্ছা, এবং ওই অর্ডারটা কমপ্লিট করার পরে আমার এক্সাম শুরু হয়ে যায়, সেমিস্টার। আচ্ছা, আমাদের আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো আমাদের 6 মাসে একটা করে সেমিস্টার ছিল। আচ্ছা, সেমিস্টার হওয়ার কারণে পড়াশোনা একটু চাপ থাকে। পড়াশোনাটা ভালো করে না করলে, ক্লাসগুলো ঠিকঠাক না করলে আবার ভালো মার্ক পাওয়া যায় না, ভালো রেজাল্ট ক্যারি করা যায় না। সো এক্সামের কারণে ওইটা আর কন্টিনিউ ওইভাবে করা হয়নি। হ্যাঁ। তারপরে শুরু হয়
ইউটিউব। হ্যাঁ, হোস্টেলে যখন ওয়াইফাই চলে আসছে এর মধ্যে ইউটিউব শুরু হয় বলতে মানে ইউটিউব দেখা, ইউটিউব সম্পর্কে আইডিয়া আসা শুরু হয়। মানে তখন কি আপনি ইউটিউব দেখা শুরু করেন নাকি ইউটিউব থেকে ইনকাম করা যায় এইগুলি দেখা শুরু করি? এর আগে আপনি ইউটিউব চালান নাই কখনো? ইউটিউব চালাইছি, সেটা হলো মোবাইলের ডাটা খরচ করে, এটা খুবই লিমিটেড টাইমের জন্য, প্রয়োজন ছাড়া ওইভাবে কখনো দেখা হয়নি। যে একদম আলটিমেট বিভিন্ন রকমের কন্টেন্ট দেখবো, বিভিন্ন রকমের আইডিয়া নিবো ওইখান থেকে, এরকম কখনো সুযোগ হয়নি, কারণ ওই সময় এমবির দাম ছিল অনেক বেশি। যখন হোস্টেলে ওয়াইফাই আসলো তখন ইউটিউব দেখা শুরু হলো, এবং দেখার পরে কিছুদিন পরেই টিকটকটা বেশ ভাইরাল হয় বাংলাদেশে। তো মানুষ কি করতো, টিকটকের কিছু কিছু ভিডিও কাট করে একসঙ্গে নিয়ে 4 মিনিট 5 মিনিটের ভিডিও বানাইতো, বানিয়ে সেটা ইউটিউবে আপলোড করতো, এবং ওইখান থেকে একটা ভালো আর্ন করতো। তো আমার একটা প্ল্যান ছিল কি, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করাটা শুরু থেকে আমি পছন্দ করতাম। হ্যাঁ, তো আমার কথা ছিল যে টিকটকটা তো এইভাবে আমার মনে হয়েছিল যে আমি হয়তো বা করা উচিত নয় আমার। দেন আমি কি করি, মুভি ক্লিপ নিয়ে একটু কাজ করার চেষ্টা করি। মুভির ক্লিপ ইউটিউবে ফেসবুকে দিয়ে ওইখান থেকে মনিটাইজ করে আর্ন করা যায়, এটা যখন জানতে পারি তখন এইটা নিয়ে কাজ করা একটু শুরু করি। বেশ 4-5টা ভিডিও মনে হয় দিয়েছিলাম। তারপরে যখন ভিডিওতে একটু ভিউ আসা শুরু হয় তখনই কপিরাইট ক্লেম আসে। অন্যের ভিডিও ইউজ করছি বলে, তখন তো এই ক্লেম এইগুলি এত বুঝতাম না। পরে ওইটা ক্লেম আসার পরে কপিরাইট স্ট্রাইক আসে। 1 মাসে পরপর 3টা স্ট্রাইক আসে এবং চ্যানেলটা একদম গায়েব হয়ে যায়, রিমুভ হয়ে যায়। দেন ওই জিমেলটা এখনো আছে, আমি ইউটিউবকে অ্যাক্সেস করতে পারি না। জিমেলটা আমার কাছে এখনো আছে, কিন্তু ওইটা দিয়ে আমি না ইউটিউব দেখতে পারি, না ইউটিউব চালাইতে পারি, না ওটা একদম টোটালি ব্যান। দেন পরবর্তীতে এইটাও যখন হয় না তখন আমি হোপলেস হয়ে যাই আর কি। মনে হয়েছিল যে এইগুলো আমার দ্বারা হবে না, বা ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, কন্টেন্ট ক্রিয়েশন, এগুলো আমার দ্বারা খুব একটা হবে না। তো এরপরে কলেজ শেষ হওয়া পর্যন্ত আমি আর কোনো রকম ফ্রিল্যান্সিং বা কন্টেন্ট ক্রিয়েশন কোনো কিছুই করা হয়নি, এবং কলেজ শেষ করার পরে বাকি আমার অন্য কেরিয়ারগুলো শুরু হয় আর কি, ধীরে ধীরে বাকিতে। আচ্ছা ভাই, আপনি প্রথম দিকে যখন কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করেন, প্রথম দিকে যখন আপনার স্ট্রাগল করেন লাইফের, সো তখন আসলে আমি স্টুডিওতে আসার পরে ভাইয়ের সাথে অনেক সময় গল্প করি, যে কারণে তার ব্যক্তিগত অনেক কিছুই আমার জানা হয়ে গেছে অলরেডি। সো যেটা বলছিলেন আপনি, সো প্রথম দিকে আপনি অনেক স্ট্রাগল করেছিলেন, সো ওই সময় আপনি কেমন ইনকাম করতেন, কেমন স্যালারি ছিল, কিভাবে জীবনযাপন করছিলেন, সেই ব্যাপারটা যদি একটু শেয়ার করতেন। স্ট্রাগল পিরিয়ডটা শুরু হয় কলেজ শেষ করার পরে। হ্যাঁ, কলেজে থাকা অবস্থায় তো বাড়ি থেকে টাকা পয়সা আসতো, ওইটা দিয়েই সব কিছু চলতো। আমি যখন কলেজ শেষ করি তারপরে বড় ধাক্কাটা খাই, সব থেকে বড় ধাক্কা লাইফের, সেটা হলো আমরা যেগুলো শিখছি সেগুলো জব মার্কেটে কোনো ভ্যালু নেই, মানে এগুলো খুব একটা কাজে লাগে না। বলেন কি, একাডেমিক যে বিষয়গুলো আছে, এই এত পরিশ্রম, এত বছর ধরে পড়াশোনা করা, এত টাকা পয়সা খরচ করে কলেজে চান্স পাওয়া, সেইখানে পড়াশোনা করা, হ্যাঁ, টিকে থাকা, সব কিছু করার পরে যখন চাকরি করতে আসি 8,000 টাকা স্যালারি অফার করে। 8,000 টাকা স্যালারি তো ঢাকা শহরে মানে খাওয়াই সম্ভব, বাসা ভাড়া দিতেই চলে যায়, তাও টিন শেড বাসা। আবার এমন জায়গায় জবগুলো পাওয়া যাচ্ছিল যেখানে আপনার 8,000 টাকায় আসলে সম্ভব না। আবার আপনার সাথে ওই জবগুলি যাওয়ার কথা না, যেহেতু আপনি ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের। সো সব থেকে বড় ধাক্কাটা খাই কলেজ শেষ করার পরে, যখন দেখি জব মার্কেটে এসে যতগুলো একাডেমিক পড়াশোনা আছে একটাও কাজে লাগতেছে না। এইখানে আমি একদম ফুললি ডিপ্রেসড। এবং এই মাঝে একটা বলে নিই, এর মধ্যে ইতিমধ্যে কিন্তু আমি ম্যারিড, মানে ইতিমধ্যে আমি বিয়ে করে ফেলছি, আমরা রিলেশন করেই বিয়ে করছি, যার কারণে বিয়েটা খুব আর্লিয়ার হয়ে গেছে। এখন আমি কি করব কিছু বুঝে উঠতে পারতেছি না। কলেজ শেষ, আমি কোথাও চাকরি পাচ্ছি না, এবং যে চাকরিগুলোতে অ্যাপ্লাই করতেছি ওইখানে যে স্যালারি অফার করতেছে ওই স্যালারি দিয়ে আসলে নিজেই সার্ভাইভ করা সম্ভব না, ফ্যামিলি আছে, বউ আছে, কিভাবে চলবো, মানে ফুললি ডিপ্রেসড। এখন এই মুহূর্তে আমার ফাইনাল ডিসিশন হলো যে আমাকে কিছু না কিছু অবশ্যই করতে হবে। এখন শেষ পর্যন্ত আমার একটা ডিসিশন আসলাম, সেটা হলো যে আমি যদি গার্মেন্টসে ঢুকি তাহলে ওভার টাইম করতে পারবো, তাহলে একটা ভালো স্যালারি পাওয়ার পসিবিলিটি আছে। তখন আমি আমার এক আঙ্কেলের থ্রুতে গার্মেন্টসের হেল্পার হিসেবে জয়েন করি। তখন আমার স্যালারি ছিল 8,000 টাকা, এটা ছিল বেসিক। এরপরে আবার ওভার টাইম হইতো, সব মিলিয়ে মোটামুটি দেখা যেত 10,000, 12,000, 11,000 টাকার মতো আসতো। ওইটা দিয়ে মোটামুটি একটা চলা যায়, একটু কষ্ট করে কোনো রকমে সার্ভাইভ করছেন। পরবর্তীতে ঠিক ওই সময়ে এই স্যালারিটা যখন খুব মানে কম, খুব একটা বেশি না কিন্তু 10-12,000 টাকা, তখন আমি আমার ওয়াইফকেও চাকরিতে ঢুকাই দিই। ও গার্মেন্টসে হেল্পারই করছে। মানে ও হেল্পারই করে নাই, ও আসলে কোয়ালিটিতে ছিল। এবং আমার ওয়াইফ
ওই সময়টাতে যখন ফুললি স্ট্রাগল করছি তখন আমাকে যথেষ্ট সাপোর্ট দিছে, আচ্ছা আমাকে হিউজ পরিমাণে সাপোর্ট দিছে। এই সাপোর্টটা আমার কাছে মানে বিশাল। আচ্ছা আচ্ছা। এবং এইখানে আমি যখন ওই গার্মেন্টসে হেল্পারি করি তখন 3 মাস আমি এখানে জব করছিলাম, এবং বারবারই মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতো যে আমি কোথায় কি পড়াশোনা করলাম আর কোথায় এসে জব করতেছি, কি করতেছি, যাচ্ছে না দিন। মানে ওইখানে যাচ্ছি ঠিকই, কাজে যাচ্ছি, কিন্তু মন ওইখানে থাকতেছে না। আচ্ছা আচ্ছা। কাজ করতেছি শারীরিকভাবে পরিশ্রম করতেছি, কিন্তু মানসিকভাবে কোনো স্যাটিসফ্যাকশন থাকতেছে না। আচ্ছা। পরবর্তীতে আমি 3 মাস পর ওই জবটা ছেড়ে দিই আবার অন্য জায়গায় ট্রাই করা শুরু করি। আবার মাঝখানে 2 মাসের মতো গ্যাপ ছিল, বসেছিলাম, কোথাও চাকরি হচ্ছে না। আচ্ছা। এখানে একটা ভুল ডিসিশন, সেটা হলো যে এক্সিস্টিং কোনো কিছু না থাকা অবস্থায় জব ছাড়া উচিত নয়। ধরেন আমি এক্সিস্টিং যেটাতে আসি এটা থাকতে আরেকটা নিয়ে তারপরে ছাড়া উচিত, যেটা আমার একটা ভুল ছিল আমার লাইফের। আচ্ছা। হ্যাঁ, আমি ওই জবটা ছেড়ে দিয়ে নতুন জব খোঁজা শুরু করি। যদি ওই সময় আমার ওয়াইফ জব না করতো তাহলে আমি মানে কোন যে প্রবলেমে পড়তাম এটা একমাত্র উপরওয়ালা জানে। ওটা ব্যাকআপটা দিস। পরবর্তীতে 2-3 মাস পরে আবার এক জায়গায় জব হয়, সেটা ছিল লেদার ইন্ডাস্ট্রি। ওইখানে এসে আমি একটু কাজ কম করতাম। আচ্ছা। মানে আমার টার্গেট ছিল যে আমাকে ভালো কোথাও শিফট হইতে হবে, বিভিন্ন জায়গায় আমি ট্রাই করতাম। আচ্ছা। তো ওইখানে আমি দেখা যায় প্রতি মাসে 2 দিন 3 দিন করে অ্যাবসেন্ট দিতাম। তো ওইখানেও আমাকে অনেক সময় বকাঝকা করা হইতো। হ্যাঁ, এই ফ্যাক্টরি বেস যেগুলো কাজ জব হয় সেগুলোতে কিন্তু মোটামুটি একটু বকাঝকা করা হয়। ওইখানে আমি কোয়ালিটির কাজ করতাম। ওইখানে ফ্লোরে যে কোয়ালিটিগুলো চেক হতো, লেজার ইন্ডাস্ট্রি ছিল ওটা, যে কোয়ালিটি চেক হয়, যে রিপোর্টগুলো তৈরি হতো, সেই রিপোর্টগুলো সামারাইজ করে আমি ম্যানেজারকে হোয়াটসঅ্যাপ করে দিতাম। আচ্ছা আচ্ছা। এইটা ছিল আমার কাজ। এবং ওইখানে বোর্ড বিভিন্ন রকমের ইনফরমেশন আপডেট করে দেওয়া লাগতো, ওই কাজগুলো আমার ছিল। তো মাঝে মাঝে যখন না যেতাম তখন অনেক বকাঝকা করতো, কারণ ওইগুলো তো ফ্যাক্টরি বেস, ওইখানে তো এভরি মিনিট, এভরি সেকেন্ড, এভরি আওয়ার প্রোডাকশন বেস কাজ হয়। একজন হঠাৎ করে না আসলে একটা গ্যাপ, শূন্যতা তৈরি হয়ে যায়। তারপরে আমার টার্গেট ছিল এখান থেকে বের হওয়ার। এর মধ্যে আবার চলে আসছে কোভিড। এরকম একটা প্রবাদ আছে না, যে যখন আপনি প্রবলেমে পড়বেন না তখন শত শত প্রবলেম এসে আপনার দরজার সামনে দাঁড়াবে। আচ্ছা। ওই ব্যাপারটা হচ্ছে এরকম। আমি প্রথমত কলেজ থেকে বের হয়ে একটা ধাক্কা খাইছি, পরে গার্মেন্টসে ঢুকলাম, সেইখানে আমার হচ্ছে না, ভালো লাগতেছে না বা করা যাচ্ছে না। ওইখান থেকে আরেকখানে ঢুকলাম, ওইখান থেকে আবার খুঁজতেছি ভালো কিছু করার জন্য। ওইখানে এসে মাঝখানে আবার শুরু হলো কোভিড, লকডাউন, ঘরবন্দি, ফ্যাক্টরি বন্ধ, স্যালারি নাই, বাসা ভাড়া দিব কিভাবে, খাবার ম্যানেজ করবো কিভাবে বুঝতেছি না। এই জায়গায় কিছু টাকা জমানো ছিল। আচ্ছা। আমরা এই ইতিমধ্যে 3-4-6 মাসের মতো জব করছিলাম, এর মধ্যে কিছু টাকা জমাইছিলাম, ওইটা ভেঙে খাওয়া শুরু করছি। আচ্ছা। যদি কোভিডটা আর কিছুদিন স্টে করতো, তাহলে লকডাউনটা আর কিছুদিন স্টে করতো, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত, না খেয়ে থাকা লাগতো। তার মধ্যেও আমরা দেখা গেছে যে বাসা ভাড়া 3 মাসের পেন্ডিং ছিল। আচ্ছা। তো ওই সময় বাসার মালিক অনেক ভালো লোক ছিল, হয়তোবা উপরওয়ালা আর ভালো করুক, উনি 3 মাস একবারেও ভাড়া চাইতে আসে নাই। পরিস্থিতিটা সবাই এরকম হয় না। ইভেন যে দোকানে বাকি খাইতাম সেই দোকানের সঙ্গে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, পরিচিত ছিল। তো উনিও মোটামুটি 2 মাসের খাবার বাকিতেই দিছে। আচ্ছা আচ্ছা। সব কিছুই দিত না, লিমিটেড করে দিত। চাউল লাগলে দিত, ডাল লাগলে দিত, তেল লাগলে দিত, লবণ লাগলে, কিন্তু ওই যে সাবান টাবান এগুলো দিতে চাইতো না। তারপরে যেটা দিছে অনেক ভালো দিছে। সো এই ধার দেনা করে মনে করেন যে কোভিডটা কাটাইছি। আচ্ছা। কাটানোর পরে যখন ফ্যাক্টরি খুললো, তখন আমি একটা ফোন কিনি। আচ্ছা। তখন এসে ফোন কিনি, ওই ফোনটা দিয়ে ধীরে ধীরে শুরু হয় আমার এই ইউটিউব দেখা। হ্যাঁ, আগে যে ইউটিউবটা দেখতাম, যখন এই ফোনটা কিনি তখন আমার কোনো প্ল্যানিং ছিল না যে আমি ইউটিউবিং করবো বা আমি কন্টেন্ট ক্রিয়েশন করবো। জাস্ট ফোনটা কিনছিলাম যে দরকার বা একটু ভিডিও দেখবো। এখন ফ্যাক্টরি চালু হয়ে গেছে, প্রয়োজনে কিনছি, ডেইলি লাইফে এখন ফোন ছাড়া চলে না আসলে। তখন এই ফোনটা কেনার পরে ইউটিউব দেখি, বাসায় ওয়াইফাই ছিল না, অফিসে গিয়া ভিডিও ডাউনলোড দিয়ে রাখতাম ইউটিউবে, বাসায় এসে ওটা রাতে দেখতাম। তো ওইখানে মোটামুটি কয়েকটা ভিডিও এইভাবে দেখতে অনেকদিন দেখতে একদিন হঠাৎ করে একটা ভিডিও আসছে, মানে আমি কমপ্লিটলি সারপ্রাইজড। আচ্ছা। একদম কমপ্লিটলি সারপ্রাইজড, যেটা হলো আমি ছোটবেলায় যেটা করতাম সেইটা আমার মাথার থেকে একদম আউট হয়ে গেছিল। আচ্ছা। এটা হচ্ছে ড্রয়িং। আপনার হিডেন ট্যালেন্ট। আপনার হিডেন ট্যালেন্ট। হ্যাঁ, আমার হিডেন ট্যালেন্ট। আমি ছোটবেলার থেকে কি করতাম, ওই যে বিভিন্ন রকমের ছবি, পোস্টার, ব্যানার, এগুলোতে যে ছবিগুলো দেখা যেত,
আমি হিন্দু, তো আমাদের ধর্মীয় যে পোস্টারগুলো থাকতো ওইগুলোতে অনেক সুন্দর সুন্দর দেবদেবীর ছবি থাকতো। আচ্ছা, এগুলো দেখে আমাকে খুব ভালো লাগতো। তো ছোটবেলা থেকে আমি কি করতাম, ঘরেরতে যে ক্যালেন্ডারগুলো থাকে না, বাবা ক্যালেন্ডার নিয়ে আসতো, আবার আমার চাচা আমার মামা ক্যালেন্ডার নিয়ে আসতো, ওই ক্যালেন্ডারগুলো দিয়ে আমি পেছনে ছবি আঁকতাম। পেছনের সাইডটা ফাঁকা থাকে, ক্যালেন্ডারটা যখন ইয়ারটা শেষ হয়ে যায় ওইটা তো আর কোনো কাজে লাগে না, ওটা ফালাই দেয়, তো আমি ওটার পেছনে ছবি আঁকতাম আগে, ওইটা আবার ঘুরাই দিতাম। হ্যাঁ, আমার ঘরের যখন ক্যালেন্ডার শেষ হয়ে গেছে তখন আমি কি করতাম, আমার চাচাতো বোন আমার চাচাতো ভাইকে বলতাম ওদের ঘরের ক্যালেন্ডার নিয়ে আসতো। আচ্ছা, ওইগুলোতে ছবি আঁকতাম। আবার দেখা গেছে আমি যদি 2টা আঁকতাম ওদেরকে 1টা দিতাম। আচ্ছা, তাছাড়া ওরা আবার দিত না, ওরা তো ছোট ছিল। তো ওইটা আমার একটা ট্যালেন্ট ছিল যে ছবি আঁকা। ইভেন এই ছবি আঁকাটা কিন্তু আমার পরিবারে কেউ করতো না। আচ্ছা, আমাকে কখনো শেখায়ও নাই, আমি কোথাও পড়াশোনাও করি নাই, বা কারো কাছে কোনো, এটা বাই সেলফ একটা প্যাশন হয়ে গেছে আপনার, মানে জাস্ট ইচ্ছা ছিল, দেখে দেখে ভালো লাগতো, আমি এসে পেন্সিল দিয়ে ট্রাই করতাম। এই ট্রাই করতে করতে এটা মোটামুটি একটা স্মুথনেস চলে আসছিল আমার ওই সময়। আচ্ছা, করতে পারতাম, খুব পারফেক্ট হতো না কিন্তু মোটামুটি লেভেল একটা করতে পারতাম। তো এইটা আবার কি হয়, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বাবা অসুস্থ হয়, তারপরে ধীরে ধীরে এটা মাথার থেকে আউট হয়ে যায়। কলেজে যাই তখন আমি এটা কখনো ট্রাই করি না, মানে মাথায় ছিলই না যে আমি এটা পারি বা এটা নিয়ে কিছু করা যায়। হ্যাঁ, এরপরে এই যখন ফোন নিলাম কোভিডের পরে, এই ফোনে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে একদিন সারপ্রাইজড হয়ে গেছে, আমি একদম কমপ্লিটলি সারপ্রাইজড। সেটা হলো যে ড্রয়িং ভিডিও করে মানুষ কন্টেন্ট বানাচ্ছে, এটাও সম্ভব কিনা? এটাও সম্ভব। আচ্ছা, তখন আমার মাথা হিট করলো যে আমি ড্রয়িং ভিডিও করব। আচ্ছা, আমার কাছে ফোন ছিল, ওই ফোন দিয়ে আমি ড্রয়িং ভিডিও করব। তো এর মাঝখানে আমি আবার কি করি, আমি আবার একটা মিস্টার অ্যাডভাইজার নামে চ্যানেল খুলি। আমার কাছে মনে হয়েছিল যে আমি ভালো কথা বলতে পারবো এবং এটা করা উচিত আমার। হ্যাঁ, সো একটা মিস্টার অ্যাডভাইজার নামে চ্যানেল খুলি। এখনও যদি ইউটিউবে কেউ সার্চ করে পেয়ে যাবে। হ্যাঁ, উপস্থিত বুদ্ধি বাড়ানোর উপায় লিখে সার্চ করলে আমার ভিডিওটা এখনও সবার উপরে আসে। আচ্ছা, র্যাঙ্কে আছে সার্চ। যদিও বা আমি এখনো প্রায় 4 বছর থেকে ওটাতে ভিডিও আপলোড করি না। আচ্ছা, আচ্ছা, ওইটাতে প্রায় সাবস্ক্রাইবার আছে 4000-এর মতো সাবস্ক্রাইবার আছে। আচ্ছা, তো ওইটা আমি কন্টিনিউ করা শুরু করি। তারপরে একটা সময় আবার আমি একটা ভুল করি আমার লাইফে। সেটা হলো প্রথমবার যখন একটা ভুল করছিলাম, আমার জব না হতেই আমি ওই এক্সিস্টিং জবটা ছেড়ে দিয়েছিলাম। সেম ভুলটা আমি আবার করি। আচ্ছা, এবং এইখানেও আমাকে হেল্প করে আমার ওয়াইফ। আচ্ছা, আমার মনে হয়েছিল যে আমার চ্যানেলটা মনে হয় উঠতেছে, দাঁড়াবে, আমি চাকরি ছেড়ে দিই। আচ্ছা, অন্য কোথাও চাকরি না হওয়ার আগেই আমি চাকরিটা ছেড়ে দিই। মনে হয়েছিল যে আমি মনে হয় অনেক কিছু করব। এটা শুরুতে সবারই মনে হয়। অনেকেই দেখবেন যে জব করতে ঢুকে কোনো একটা অফিসে 3 মাস জব করার পর মনে হয় যে আমি মনে সব করে ফেলতে পারবো। ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, বাস্তবতাটা অন্যরকম, কঠিন। তারপরে আমার এই ভুলটা আবার ঘটাই, সেটা হলো আমি জবটা ছেড়ে দিয়ে ইউটিউবিং এর ভিডিও করা শুরু করি। আচ্ছা, কিছুদিন যাওয়ার পরে আবার রিয়েলাইজ করতে পারি যে না, এইভাবে হবে না, এই মনিটাইজ হলেও খুব একটা আর্নিং আসবে না। পরবর্তীতে আমি আবার একটা জবে ঢুকি। আচ্ছা, এইখানে মানে প্রত্যেকটা জায়গায় আমি আমার লাইফে প্রত্যেকটা জায়গায় শুধু সারপ্রাইজ দেখছি আর ডিপ্রেশন দেখছি। আচ্ছা, সেটা হলো যখন আমি এই ভিডিও করা শুরু করি তখন এসে আমার ভিডিও এডিটিং প্রয়োজন পড়ে। ড্রয়িংটা শুরু করেন আপনি? ড্রয়িং করার আগেই যখন ওই যে মোটিভেশন চ্যালেঞ্জ যেটা খুলছিলাম মিস্টার অ্যাডভাইজার, তখন কি ড্রয়িং চ্যানেল খুলছিলেন? তখন ড্রয়িং চ্যানেলটা খুলে রাখছি কিন্তু ভিডিও আপলোড করা হয়নি। আচ্ছা, আচ্ছা, এইখানে এসে আমার শুরু হয় ভিডিও এডিট শেখা। আচ্ছা, আমার নিজের প্রয়োজনে, এবং কমপ্লিটলি ভিডিও এডিটিং শিখছি আমি ইউটিউব দেখে। যখন যেটা আমার প্রয়োজন পড়তো তখন ওইটা সার্চ করে ইউটিউব থেকে দেখে ওইটা আমি আমার ভিডিওতে ইমপ্লিমেন্ট করতাম। আচ্ছা, এইভাবে ধীরে ধীরে আমার ডিজিটাল স্কিলে মানে পদার্পণ, ডিজিটাল স্কিল লাইফে আমার মানে শুরু। এই যে স্কিলটা আমি অর্জন করছি, স্কিলের যে একটা ভ্যালু, এইটা ওই সময় যদি আমি না শিখতাম তাহলে হয়তোবা আমি এখন ওই গার্মেন্টসে কোথাও পড়ে থাকতাম। আচ্ছা, এখনো হেল্পার হিসাবে হয়তো বা অপারেটর হইতাম। আচ্ছা, হ্যাঁ, মানে খুব একটা বাজে পজিশনে আসতে পারতাম না। বুঝতে পারছি। ডিজিটাল স্কিল যেটা এখন সবার শেখা উচিত। এবং ওই যে আরেকটা কথা বলছিলাম একটু আগে, সেটা হলো যে কলেজ লাইফ থেকে বের হওয়ার পরে আমি একদম মানে ব্ল্যাক আউট হয়ে গেছিলাম, কিচ্ছু নাই, আমি কিছুই দেখি না চোখে, কারণ কিছুই দেখি না, কারণ জব মার্কেটে সবাই চাই স্কিল লোক। আর আমরা যেগুলো শিখে আসছি আমাদের শেখানো হয়েছে C++। হ্যাঁ, জবে এসে দেখি পাইথন, জাভা স্ক্রিপ্ট, এগুলো তো কিছুই শিখি নেই আমরা। জাভার নাম শুনছি, কখনো জাভা দেখা হয় নাই, সেই জাভা এসে এখানে করতে হবে। এই জন্য ডিজিটাল স্কিলগুলো
এখন সবার শেখা উচিত, কারণ জব মার্কেটে সবাই চায় স্কিল লোক, আর স্কিল্ড আসবেই আপনার কিন্তু মানে কলেজ লাইফ থেকেই শেখা উচিত সবার। যেটা আমি ওই সময় কোনো মেন্টর পাইনি বলে, হয়তো কোনো মেন্টর থাকলে কেউ যদি বলে দিত আপনার মতো পডকাস্টটা যদি আপনি আরও 5 বছর আগে করতেন, হ্যাঁ, বা আপনার মতো কেউ যদি একজন করতো, সেটা যদি আমি দেখতাম, তাহলে হয়তো বা এই জিনিসটা আমার নলেজে আসতো। হ্যাঁ, কুইক নলেজ পাইতাম এবং খুব দ্রুত এই জায়গায় আসতে পারতাম। এই যে আমার মিস্টার অ্যাডভাইজার যে চ্যানেলটা ছিল, এইটা কন্টিনিউ করার সময় যে আমি ডিজিটাল স্কিল যেটা ভিডিও এডিটিং, যেটা ইউটিউব দেখে দেখে শিখছি, এইটাই পরবর্তীতে আমি আমার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য হেল্প করে। সেটা হলো আমি যে জবটা পাই সেটা ছিল অ্যাজ এ ভিডিও এডিটর। আচ্ছা, অ্যাজ এ ভিডিও এডিটর হিসেবে আমি পরবর্তীতে জবে জয়েন করি এবং ধীরে ধীরে সব কিছু মোটামুটি কন্টিনিউ করা শুরু করি। আচ্ছা ভাই, আপনি ড্রয়িং নিয়ে খুবই প্যাশনেট ছিলেন ছোটোবেলা থেকে। সো পরবর্তীতে এই যে আপনার যে এখন প্রায় 1 মিলিয়নের উপরে একটা পেজ রয়েছে এবং কি ইউটিউবে প্রায় 4 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে, এই যে ড্রয়িংয়ের কন্টেন্টটা নিয়ে কাজ করলেন বা এই যে ফেসলেস কন্টেন্টটা আপনি বাইসা নিলেন, এটার পিছনে আসলে আপনার ইন্সপিরেশনটা কী ছিল? মানে আমি কখনো চিন্তা করি নাই যে ফেসলেস কন্টেন্ট বানাবো বা ফেসলেস করতে হবে। সেটা হলো আমি এই যে জবে জয়েন করার পরবর্তীতে এসে আবার ড্রয়িংটা শুরু করি। আচ্ছা, জবে জয়েন করার পরে আমি মিস্টার অ্যাডভাইজারটাতে একটু ইরেগুলার হয়ে যাই। আচ্ছা, দেন আমার মনে হয়েছিল যে এখন তাহলে আমার ড্রয়িংটা করা উচিত। এরপরে আমি ড্রয়িংটা কমপ্লিটলি একদম মানে ফুললি শুরু করি। আচ্ছা, এখন যেহেতু জব করতেছি প্লাস কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, সো অ্যাট ই টাইম আবার মিস্টার অ্যাডভাইজারও ছিল, তো 3টা জিনিস কন্টিনিউ করা সম্ভব হচ্ছিল না বলে আমি ড্রয়িংটা ফেসলেস করার একটা ডিসিশন নিই যে ড্রয়িংটা আমি ফেসলেস করবো, যেটা আমার ফেস থাকবে না, দ্রুত করা যাবে, একটু দ্রুত করা যাবে, সময় কম লাগবে, তাহলে সহজ হবে। এই কারণে আসলে ড্রয়িংটা ফেসলেস করা, যাতে সবগুলো মিলে আমি সুন্দরভাবে করতে পারি। ভাই এখন যতটুকু দেখা যায় আপনার চ্যানেল পেজ সবগুলি মোটামুটি ভালো গ্রোথ পাচ্ছে, ভালো একটা পজিশনে চলে আসছে। সো এই যে অর্গানিক একটা কাস্টমার বেস তৈরি করা, ফেস না দেখা এটা কি করা পসিবল? ফেস না দেখে অবশ্যই করা পসিবল, এবং সেটা আমি তো করে দেখেছি। আমার ফেসবুকে প্রায় 1.1 মিলিয়ন, ইউটিউবে 4 লাখ এবং ইনস্টাগ্রামে প্রায় 4 লাখে, আমার 4 লাখের উপরে সব ফলোয়ার আছে। সো এইখানে ম্যাটার করে কন্টেন্টটা। আপনার কন্টেন্টে যদি কোয়ালিটি থাকে, সেইখান থেকে যদি মানুষ কিছু পায়, হ্যাঁ, তাহলে অবশ্যই সেটা ফেসলেস হোক বা ফেস থাকুক, এটা তো অবভিয়াসলি কন্টেন্ট যদি বেটার কোয়ালিটির হয় এটা একটা অ্যাডভান্টেজ আছে। তারপরও নতুন হিসেবে আপনি কি কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা এই পজিশনে আসার জন্য? ফেসলেস হওয়ার কারণে চ্যালেঞ্জও আছে এবং এর একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। সেটা হলো আমার এখন পেজটা হচ্ছে 1 মিলিয়নের উপরে। সো আমার যদি ফেস থাকতো তাহলে আমি অনেক ব্র্যান্ড ডিল পাইতাম, আচ্ছা, যেগুলো আমি এখন মিস করতেছি, ব্র্যান্ড ডিলটা পাইতেছি না। এবং আরেকটা হচ্ছে এই যেটা বললেন চ্যালেঞ্জ, সেটা হলো ফেসলেস হওয়ার কারণে অনেক অনেক ছোট ছোট ইফেক্ট আছে। যেমন ফেস থাকলে আর্নিংটা একটু বাড়ে, মানুষের ট্রাস্টটা একটু বেশি মানে দ্রুত গ্রো হয়। আর আপনার ফেসলেস চ্যানেলে হয় কি, আপনাকে একটা প্যাটার্ন মেনটেন করতে হবে, মানে আপনাকে কিভাবে চিনবে, আচ্ছা, আপনাকে একটা ইউনিকনেস তৈরি করতে হবে। আচ্ছা, যদি এইটা করতে না পারে তাহলে ফেসলেস চ্যানেলে মানুষের কাছে ট্রাস্ট তৈরি করাটা খুব টাফ। এইখানে আমার বড় চ্যালেঞ্জ ছিল এই প্যাটার্নটা খুঁজে বের করা। আচ্ছা, এমন একটা প্যাটার্ন যেটা আমাকে চেনাবে যে এইটা এই পেজের ভিডিও বা এই নামের ভিডিও, এইটা প্যাটার্ন দেখলে যেন মানুষ বুঝতে পারে। এই প্যাটার্নটা খুঁজে বের করা হচ্ছে আমার সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। আচ্ছা ভাই, তাহলে আপনি এই যে কন্টেন্ট ক্রিয়েশনে আসার পরে কন্টেন্ট থেকে প্রথম মানে কতদিন পরে ইনকাম পাইছিলেন? কন্টেন্ট থেকে আমি মোটামুটি 3-4 মাসের মধ্যে মনিটাইজেশন পেয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা। আর ফার্স্ট আর্নিংটা আসছিল 2 মাস পরে। মনিটাইজেশন ছিল প্রথম 2 মাস পরে, ওইটা ছিল 11,000 টাকার মতো। 11,000 টাকার মতো? হ্যাঁ, 11,000 টাকা। আচ্ছা, তাও সেটা 2 মাসে। 2 মাসে 11,000 টাকা ছিল। এটা কত সালের দিকের ঘটনা? এটা ছিল 2022 সাল। 2022 সালে আমি 2 মাসে গিয়ে 11,000 টাকা পাইছিলাম ফার্স্ট পেমেন্ট আমার। এটা ইউটিউব থেকে না ফেসবুক থেকে? এটা ফেসবুক থেকে। আচ্ছা। এবং ইউটিউবের পেমেন্টটা আরও দেরিতে পাই। ইউটিউবে ভিউটা একটু কম হয়, ফেসবুকে মানে তুলনামূলক ভিউটা একটু বেশি হয়। আচ্ছা, ওভারঅল আপনার কোন প্ল্যাটফর্মে ইনকামটা বেশি হয়? ওভারঅল যদি বলি তাহলে ফেসবুকে ইনকামটা বেশি হয়। ফেসবুকে ভিউটা বেশি থাকে, অডিয়েন্স বেশি। বুঝতে পারছি। ভাই, যদি নতুন কেউ শুরু করতে চায়, বিগিনারদের জন্য কোনটা দিয়ে শুরু করলে ফাস্টার হবে, তারা দ্রুত গ্রোথ পাবে? বিগিনার বলতে
মানে কন্টেন্ট ক্রিয়েশনে বিগিনার নাকি কন্টেন্ট ক্রিয়েশনে বিগিনার জব সেক্টরে কন্টেন্ট? আমরা ধরে নিচ্ছি আমাদের ভিডিওটা ইয়াং জেনারেশনে দেখবে, বিশেষ করে হচ্ছে যারা এখন পড়াশোনা করতেছে তাদেরকে টার্গেট করে হচ্ছে আমরা ভিডিও টপিকটা আলোচনা করতেছি। সো তারা পড়াশোনার পাশাপাশি কোন স্কিলটা নিয়ে শিখলে দ্রুত একটা আর্নিং সোর্স জেনারেট করতে পারবে? আচ্ছা, এখন যেহেতু ভিডিওর একটা ট্রেন্ড চলতেছে, হ্যাঁ, সো আমার মনে হয় যারা পড়াশোনার পাশাপাশি কোনো একটা স্কিল ডেভেলপ করতে চায় তাদের ভিডিও এডিটিং এবং ভিডিওগ্রাফার হিসেবে অনেক স্কোপ আছে। আচ্ছা, অনেক স্কোপ আছে। এখন ধরেন একটা জিনিস আপনি অবশ্যই জানেন, সেটা হলো যে প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু স্কিল লোক খুঁজে পায় না। আচ্ছা, আর মানুষ চাকরি খুঁজে পায় না। দুই জায়গায় গ্যাপ আছে। এই জায়গায় হলো কোম্পানিতে অবশ্যই ভ্যাকেন্সি আছে, ওইখানে স্কিল লোক খুঁজে পাচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা স্কিল নই বলে জব পাচ্ছি না। সো আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের উচিত স্কিল ডেভেলপ করা এবং ডিজিটাল স্কিল। এটা কিন্তু ভিডিও এডিটিং এমন একটা স্কিল, সেটা আপনি চাইলে জব করতে পারবেন, আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন, আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। অল্টারনেটিভ অনেক সোর্স আছে, অনেক সোর্স আছে। হ্যাঁ, মানে এটাতে জব যে কোনো কিছু করার অনেক ওয়ে আছে। আচ্ছা ভাই, এই যে শিখবে, এটা কি আসলে ইউটিউব থেকে শিখলে ভালো হবে নাকি কোনো কোর্স করতে হবে? মানে শেখাটা কিভাবে শিখলে আসলে ভালো হবে? আমার শুরুটা করা উচিত ইউটিউব দেখে। আচ্ছা, বেসিকটা আগে নলেজ ধারণা নেওয়া দরকার। ইউটিউব তো এখন বিশাল বড় একটা নলেজের একটা ভান্ডার। আচ্ছা, আপনি ইউটিউবে বেসিকটা শিখে নিয়ে পরবর্তী যদি মনে হয় যে আমার একটু অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স করা দরকার, তাহলে একটা ছোট কোর্স করলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে দ্রুত আগানো যাবে আর কি। আচ্ছা, এইটা মোটামুটি সাস্টেইন করার জন্য বা ভালো একটা রেজাল্ট আনার জন্য মোটামুটি দিনে কতটুকু সময় দেওয়া প্রয়োজন বা কি পরিমাণে প্র্যাকটিস এটা নিয়ে করতে হবে? এটা প্র্যাকটিস করার জন্য খুব একটা বেশি সময় লাগে না। মেইন হলো আপনি কি কনজিউম করতে হবে বেশি। আপনি যদি 2টা ভিডিও এডিট করেন, আপনাকে 10টা ভিডিও এডিট দেখতে হবে। আচ্ছা, 10 জনের কাজ দেখতে হবে। কিভাবে? কাজ শুধু দেখলেই হবে না, দেখার 2টা ওয়ে আছে। একটা হলো স্বাভাবিক নর্মালাইজ যেভাবে এখন আমরা দেখি এইটা, আর একটা হলো কি কাজ করছে। যখনই কোনো কাজ দেখবেন পজ করেন, ভিডিওটা পজ করেন, কি কাজ করছে এইখানে ওটা একটু ভাবেন। এটা হলো এই ওয়েতে দেখতে হবে। আচ্ছা, আপনি এখন যদি শুধু একটা মুভি দেখেন বা কারো একটা ভিডিও কন্টেন্ট দেখেন, তাহলে দেখলেই হবে না, মানে ওইটাকে পজ করে দেখতে হবে কোথাও একটু কাজ করছে। হ্যাঁ, পজ করেন, চিন্তা করেন যে আসলে কি করছে, এইভাবে দেখতে হবে। বেশি বেশি কনজিউম করতে হবে। আপনি যত বেশি কনজিউম করবেন তত আপনার আইডিয়া আসবে, আইডিয়া জেনারেট হবে যে আমি এখন নেক্সট ভিডিওটাতে আমার ভিডিওতে আমি কি করব। বুঝতে পারছি। সো ভাই, আমরা ধরে নিচ্ছি অনেকেই স্কিল শিখবে যারা আর কি চায় যে ভালো কিছু করার জন্য, পরিবারকে সাপোর্ট করার জন্য বা লাইফে অল্টারনেটিভ একটা ওয়ে ক্রিয়েট করার জন্য। সব সময় হচ্ছে একাডেমিক এই পড়াশোনা নিয়ে যদি আমরা টোটাল সময় সব কিছু স্পেন্ড করে দিই, সেক্ষেত্রে কিন্তু দিন শেষে আমাদের দিশেহারা হইতে হয় যদি চাকরি না পাই। সো যারা চাচ্ছে আপনার মতো অল্টারনেটিভ একটা কিছু করার জন্য, মিনিমাম 50,000 টাকা ইনকাম করার জন্য কি কি নলেজ থাকা উচিত এবং কি কোন ওয়েতে তাদেরকে আগানো উচিত বলে আপনি মনে করেন? এখন ইনিশিয়ালি যদি কেউ একজন 50,000 টাকা ইনকাম করতে চায়, আমি বলবো এটা খুবই সহজ। আচ্ছা, হ্যাঁ, কারণ এই ডিজিটাল স্কিলগুলোর এমন একটা চাহিদা রয়েছে মার্কেটে। হ্যাঁ, সো একটু ভালো মানের কাজ করতে পারলে অনেক রকমের সুযোগ আছে। আচ্ছা, যেমন সে জব করতে পারবে, জব করলেই প্রায় এখন যদি ইন্টারমিডিয়েট লেভেলে কেউ একজন এডিটর হয়ে থাকে, তাহলে 30-এর উপরে স্যালারি স্টার্টিং শুরু হয়। আচ্ছা, স্টার্টিং স্যালারি এডিটিং এর প্রচুর ডিমান্ড 30 থেকে স্টার্টিং শুরু হয়। আরও যদি কাজ একটু ভালো পারে তাহলে আরও অবশ্যই বেটার অপরচুনিটি আছে। আচ্ছা, এবং এটা ছাড়াও সে এইটার পাশাপাশি যেমন আমি করতেছি, আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, মাঝে মাঝে টুকটাক কিছু ফ্রিল্যান্স কাজ আছে যেগুলো আমাকে এসে মানে প্রেশার ক্রিয়েট করে বলে, পরিচিতর মধ্যে বলে যে ভাই এটা করে দিতে হবে। আচ্ছা, আমার সময় না থাকলে অনেক সময় অনেক কাজ করে দিই, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই না করে দিই, কিন্তু কিছু কাজ করে দিতে হয়। যেমন বন্ধু বান্ধব এসে যদি বলে, ধরে যে আমার এই কোম্পানির এটা কাজ করতেই হবে, এরকম কাজ কিছু করি, ফ্রিল্যান্স টাইপের। এইরকম কাজ মোটামুটি চাকরির পাশাপাশি সে করতে পারবে। আপনার কাজের কোয়ালিটি যদি থাকে তাহলে কাজের অভাব হবে না। এখন যদি অনেকেই বলতে পারে যে আমার তো কেউ পরিচিত নাই, তাহলে আমি এই কাজগুলো পাবো কিভাবে? পরিচিত দরকার নাই। আপনার যদি কাজ ভালো জানা থাকে, আপনি গ্রুপগুলোতে শেয়ার করবেন, রিলেভেন্ট গ্রুপগুলোতে। ওই গ্রুপগুলোতে যারা কাজ দরকার তারাও যুক্ত আছে, যারা কাজ করতে চায় তারাও যুক্ত আছে। সো আপনি ওইখানে কাজ দিলে দেখবেন যে অনেক এজেন্সি আছে, অনেক কোম্পানির হায়ারার আছে, কিছু ডেমো ক্রিয়েট করে শেয়ার করলে ওইখান থেকে ভালো অর্ডার পাওয়া যায়। এবং আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। মানে এই ডিজিটাল স্কিলের এমন একটা বৈশিষ্ট্য আছে যে আপনি মাল্টিপল ওয়েতে কাজ করতে পারবেন। যেমন এখন এই যে লিঙ্কডইন, তারপরে বিডি জবস, এগুলিতেও কিন্তু ডিজিটাল স্কিল নিয়ে প্রচুর পোস্ট হচ্ছে, প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট করা হচ্ছে।
সো এখান থেকেও ক্লায়েন্ট পাওয়া পসিবল, ভালো ক্লায়েন্ট পাওয়া পসিবল। এই যে একটুকে বললেন লিঙ্কডইন, তারপরে বিডি জবস। হ্যাঁ, বিডি জবসের একটা ঘটনা আছে, সেটা আপনাকে বলি। আচ্ছা, আমার ফ্রেন্ডগুলো এদের অনেককে দেখছি আমি, এরা কি করে বিডি জবসে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনে। কেন? বিডি জবসে আপনি 20টার বেশি এক মাসে অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, ওরা কি করে 20টার বেশি অ্যাপ্লাই করার জন্য প্রিমিয়াম কেনে, সাবস্ক্রিপশন, ক্রেডিট কেনে টাকা দিয়ে। আচ্ছা, আর আমার ক্ষেত্রে এমন হয়েছে, আমি জাস্ট আমার যে ভিডিওগুলো আছে আমি একটা ড্রাইভে আপলোড করে রাখছি পোর্টফোলিও হিসেবে, সবগুলো না, কয়েকটা কাজ আপলোড করে রাখছি, এবং আমার সিভিতে ওই পোর্টফোলিওর লিঙ্কটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, বিডি জবসে আমি একটা অ্যাকাউন্ট খুলে ওই লিঙ্কটা বিডি জবসে দিয়ে রাখছি। আচ্ছা, বিডি জবসে প্রায় প্রতি বছরে, আমি 2-3 বছর থেকে প্রত্যেক বছরে দেখা যায় আমি 4টা 5টা 6টা করে কল পাই ডাইরেক্ট, যে অমুক কোম্পানির লোক হায়ার করতেছে, আপনার সিভিটা ওনার সঙ্গে অ্যালাইন হয়, আপনি কি জবের জন্য প্রিপেয়ার, যদি আপনি রাজি থাকেন তাহলে আমরা সিভিটা অ্যালাইন করে দিচ্ছি, আপনি অমুক দিন ভাইবাতে আসেন। ডিরেক্ট ভাইবার জন্য ডাক দেয়, আচ্ছা আচ্ছা, ইন্টারভিউর জন্য ডাক দেয়। আচ্ছা, যেখানে আমি এটা দেখে অবাক হয়ে যাই, মানে আমার যাদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করলাম, যাদের সঙ্গে আড্ডা দিলাম, যাদের সঙ্গে 4 বছর কাটাইলাম, ওরা বিডি জবসে প্রিমিয়াম কেনে জব অ্যাপ্লাই করার জন্য, আর আমাকে বিডি জবস থেকে কল করে। আচ্ছা, শেষে আমি বাধ্য হয়ে বিডি জবসের ওই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখছি। আচ্ছা, কারণ আমি তো জব করব না এই মুহূর্তে। আচ্ছা ভাই, এই মুহূর্তে আপনার আসলে ইনকাম সোর্স কয়টা আছে? আমার এই মুহূর্তে ইনকাম সোর্স 3টার মতো। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন, ফেসবুক, ইউটিউব 2টা মিলে একটাই ধরলাম। আচ্ছা, আর একটা জব করতেছি আমি পার্ট টাইম, আর মাঝে মাঝে আমার কিছু টুকটাক কাজ আসে ফ্রিল্যান্স, যেগুলো করে দিতে হয় প্রজেক্ট বেসিস। আমি এগুলো খুব একটা করতে চাই না, কারণ আমার সময় হয় না, সময়ের একটা ব্যাপার আছে। মানে চাইলেই করা যাইতো, কিন্তু আমি একটু রিল্যাক্স থাকতে পছন্দ করি আর কি, এখন ভাবি একটু রিল্যাক্স থাকি। সো এইটাকে যদি ধরি তাহলে মোটামুটি 3টা আর্নিং সোর্স। এখন বিষয়টা হচ্ছে, কেউ যদি চায়, কেউ যদি হচ্ছে প্রেশার নিতে পারে, সেক্ষেত্রে এরকম স্কিল যদি কেউ অর্জন করতে পারে, সেক্ষেত্রে তো আরো অনেকভাবে ইনকাম করা পসিবল, কিন্তু তার এই পজিশনে আগে আসতে হবে, নিজেকে স্কিল করতে হবে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ইভেন আমি একটা জিনিস বলি, সেটা হলো যে যদি একটু স্কিল হয়, ভিডিও এডিটিং এর কথাই বলি, যেটা আমি আসছি, আমি অনেককে চিনি এই লাইনের। সো এই লাইনে আমার থেকে বেশি ইনকাম করতেছে এরকম অনেক আছে। আচ্ছা ভাই, এমনও আছে কোথাও জব করে না, কোথাও কোনো ফাইবারে, আপওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নাই, অথচ ঘরে বসে 2.5 থেকে 3 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতেছে। আচ্ছা, ইভেন আপনি এখন ফেসবুকে দেখবেন অথবা ইউটিউবে পডকাস্টে দেখবেন, সাইফ শাওন নামে একজন আছে, উনি খুব ভালো এডিটর। বাপকা বেটা যে চ্যানেলটা আছে, ওনার ভিডিওগুলি এডিট করে। আচ্ছা, ইভেন উনি বলছে যে আমি 3 থেকে 5 লাখ টাকা মাসে ইনকাম করতেছি। আচ্ছা, কোথাও জব করে না, ঘরে বসে, তাও কুমিল্লা, ওনার নিজের বাড়িতে বসে উনি কাজ করতেছে, প্রতি মাসে 3 থেকে 5 লাখ টাকা। আচ্ছা, এজেন্সি বেস মনে হয় করতেছে? কোনো এজেন্সি নেই, একাই হিউজ। এটা কিন্তু শুধু একাডেমিক পড়াশোনা দিয়ে আসলে, চাকরি বলেন, কোনো বৈধ চাকরি দ্বারা সম্ভব না। আপনি বৈধ চাকরি দ্বারা 3 লাখ টাকা স্যালারি পাইতে গেলে আপনাকে 40 বছর চাকরি করতে হবে। আপনি বিসিএস হইলে তো 3 লাখ টাকা স্যালারি পাবেন না, যদি আপনি অবৈধ পদ অবলম্বন না করেন। আপনি যদি বিসিএস ক্যাডারও হন, তাও কি 3 লাখ টাকা অফার করবে আপনাকে? না। এখন যে গ্যাজেট 26 সালে যে গ্যাজেট পাস হইবে, সেটা হইলে হয়তো বা 2 লাখ 2.5 লাখ টাকা পাবে, কিন্তু আগের যে গ্যাজেট আছে, ওই গ্যাজেটে যদি পে স্কেলে যদি স্যালারি পায়, 78,000 টাকা স্যালারি পাবে বিসিএস ক্যাডার। সো ভাই, আমরা যতটুকু বুঝতে পারলাম, সো স্কিলটা হচ্ছে খুবই ভ্যালুয়েবল একটা জিনিস। সো আপনি যেটা স্কিল গেইন করছেন, সেটা হচ্ছে ভিডিও এডিটিং, এমনকি ড্রয়িংয়ের মাধ্যমে হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা করতেছেন। সো আপনি এডিটিংয়ের জন্য আসলে কোন কোন সফটওয়্যারগুলি ইউজ করেন যদি বলতেন? আমি এডিটিংয়ের জন্য আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, এই দুইটাকে মেইনলি এডিটিংয়ের জন্য ইউজ করি, এবং অ্যাডিশনাল হিসেবে ফটোশপ এবং ইলাস্ট্রেটরটা অনেক সময় প্রয়োজন পড়ে। আচ্ছা, এখন মূলত যখন একটু মোশন করতে যাই, তখন অনেক কাজ ইলাস্ট্রেটরে করতে হয়, করে নিয়ে আফটার ইফেক্টে সেটা মোশন করতে হয়। সো এই 4টা সফটওয়্যার ইউজ করি। অনেকে এগুলোর পাশাপাশি দাভিন্স রিজলভ ব্যবহার করে। তো আমি এই 4টা নিয়ে মূলত কাজ করি, এবং এই 4টায় যথেষ্ট এনাফ। আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে, এই যদি কেউ শুরু করতে চায়, মনে করেন আপনার এই পডকাস্ট দেখে অনেকেই ভিডিও এডিটিংয়ের উপরে ইন্সপায়ার হইলো, সো সেই ক্ষেত্রে তার আসলে কেমন কনফিগারেশনের ল্যাপটপ বা পিসি বিল্ড করতে হবে, এমনকি প্রথম দিকে বেসিক্যালি কয় টাকার মতো ইনভেস্ট করার দরকার হইতে পারে? এখন কোরাই 3 যদি কারো একটা ল্যাপটপ থাকে, বা কোরাই 3 যদি কারো ডেস্কটপ থাকে, এটাই যথেষ্ট। আচ্ছা, 4 GB যদি র্যাম থাকে, সে কাজ শুরু করতে পারবে। আচ্ছা,
কারণ মেইনলি হয় কি আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে ভিডিও এডিটিং এ অনেক কনফিগারেশন দরকার। হ্যাঁ, কনফিগারেশন তখন দরকার যখন প্রফেশনালি যে কাজ করা হয়। আপনি ওই লেভেলে যান আগে আপনি কাজ শেখার জন্য আপনি 20,000 টাকা বা 15,000 টাকা 12,000 টাকার ইভেন যদি আপনি একটা ল্যাপটপ কেনেন, ইউজড ল্যাপটপ, প্রি ওন ল্যাপটপ অথবা ডেস্কটপ, আপনি 12,000 টাকার ডেস্কটপ দিয়েও ভিডিও এডিটিং শিখতে পারবেন, শুরু করা যাবে। হ্যাঁ, শিখতে পারবেন। শেখার পরে যখন আপনি দেখতেছেন হ্যাঁ আমার কাজ হচ্ছে, আপনি ছোটো ছোটো ভিডিও এডিট করেন, 30 সেকেন্ড রিলগুলো করেন, 40 সেকেন্ডের রিল করেন, তার জন্য খুব হাই কনফিগারেশন দরকার নেই। বুঝতে পারছি। আপনার শেখা হয়ে গেল, আপনি 4-5টা রিল আপলোড করেন, কাজ আসা শুরু হচ্ছে, তখন আপনি ইনভেস্ট করে ভালো একটা পিসি বিল্ড করেন। সো ভাই, আপনি যদিও ভিডিও এডিটিংয়ের স্কিলটা গেইন করেছেন, আই মিন এটা প্রফেশনালি নিয়েছেন, বাট আমরা লক্ষ্য করলে দেখতে পাই আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন ড্রয়িংয়ের মাধ্যমে। সো এই যে ফেসলেস কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, সো আসলে কেউ যদি এই কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায়, ড্রয়িং হোক বা অনেক ধরনের আসলে ফেসলেস কন্টেন্ট আছে, আপনার কুকিং টাইপের আছে, ফিশিং টাইপের আছে। সো এই ফেসলেস কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আসলে গুরুত্বপূর্ণ এমন কয়েকটা টপিক বলেন যেগুলি আসলে তাদেরকে খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আসবে, তাদের চ্যানেলে, তাদের কন্টেন্ট ক্রিয়েশনে খুব তাড়াতাড়ি একটা হাইপ ক্রিয়েট করতে পারবে এবং কি গ্রোথ নিয়ে আসবে। যেহেতু আপনি অনেক লম্বা জার্নি পার করে আজকে এই পজিশনে আসছেন, সো আশা করি আপনি খুবই স্পেসিফিকভাবে কয়েকটা টপিক বলে দিলে তাদের অনেক কাজে লাগবে। ফেসলেস কন্টেন্ট হোক বা মানে ফিজিক্যাল অ্যাফারেন্স সব কন্টেন্টে, যে কন্টেন্টই করুক না কেন, একটা ইউনিকনেস তৈরি করতে হবে। আপনি খুব দ্রুত সাকসেস পাইতেছেন বা খুব বিশাল অ্যামাউন্টের একটা সাকসেস পাইতেছেন, তাহলে জাস্ট একটা ইউনিকনেস তৈরি করবেন। সবাই এখন যেটা করতেছে ব্লগ করতেছে, আপনি ব্লগ করলে ইউনিক কিছু করেন, জাস্ট ইউনিকটা আপনি যদি কিছু করতে পারেন, আবার কিছু করতে হবে না, সবার থেকে একটু ডিফারেন্ট করতে হবে। আপনাকে শুধু এই ইউনিকনেসটা খুঁজে বের করতে হবে বা ইউনিকনেস তৈরি করতে হবে। আচ্ছা, ইউনিক করতে পারলেই আপনার হয়ে যাবে। আর একটা জিনিস সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড পেশেন্স। আচ্ছা, আপনাকে একটা ধারাবাহিকতা মেনটেন করে আপলোড করতে হবে। কনসিস্টেন্সি মানে এই নয় যে প্রতিদিন আপলোড করতে হবে। কনসিস্টেন্সি মানে হচ্ছে আপনি আজকে যদি আপলোড করেন, যদি ভাবেন যে আমি সপ্তাহে একটা দেবো, যেন প্রত্যেক দিন একই ডেটে ওই ভিডিওটা আসে, একটা ভিডিও আসে। আচ্ছা, অথবা 2 দিন পরে যদি দেন, 2 দিন পরে, এক্স্যাক্ট 2 দিন পরে যেন একটা ভিডিও আসে। এটা হচ্ছে কনসিস্টেন্সি। আর একটা হচ্ছে পেশেন্স, যেইখানে আমরা মানে বিশেষ করে বাঙালিরা সব থেকে বড় মানে ভুল করি, সেটা হচ্ছে আমরা কোনো একটা জিনিস শুরু করি 2 মাস, 4 মাস, 3 মাস, 6 মাস, সর্বোচ্চ 6 মাস, তারপরে ছেড়ে দিই। এতদিন ট্রাই করার পরে 6 মাস পরে এসে ছেড়ে দেয়। আপনি কিন্তু জানেন না যে আর কতদিন লাগবে, এমনও হইতে পারে আর 5 দিন পরে আপনি পাইতে পারেন। হ্যাঁ, কারণ এই 6 মাসে যদি আপনি লার্নিংটা করেন যে আমি কি করতেছি, এটাকে যদি ডেভেলপ করতে থাকেন, তাহলে শুধু পেশেন্সটা রাখবেন, দেখবেন যে হুট করে যে কোনো মধ্যে হইতে পারে। সো এই যে যারা 3 মাস, 4 মাস, 6 মাস পরে ছেড়ে দেয়, তাদেরকে বলবো একটু পেশেন্স রাখেন আর কনসিস্টেন্সি লার্নিংটা রেখে যান, দেখবেন যে সাকসেস আসবেই। আচ্ছা, সো ভাই, আপনি প্রতিদিন ইউটিউবে বা ফেসবুকে টোটাল কতগুলি কন্টেন্ট পাবলিশ করেন? এইটা আসলে ভেরি করে কন্টেন্টের উপরে। হ্যাঁ, আমারটা শর্ট কন্টেন্ট, আমি 2টা করে শর্ট আপলোড করি। ফেসবুকেও 2টা দেই, সেম কন্টেন্ট আবার ইউটিউবে আপলোড হয়ে যায়, সেম কন্টেন্ট। আচ্ছা, ওইটাই আবার ইনস্টাগ্রামে আপলোড করে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ইনস্টাগ্রামে আবার প্রতিদিন করা হয় না, মানে যেহেতু বাংলাদেশে ইনস্টাগ্রাম থেকে খুব একটা আর্নিং আসে না, মানে আর্নিং আসে না বলতে জিরো আর্নিং। আচ্ছা, কোনো ব্র্যান্ড ডিল পাইলে হলো, না হলে হয় না। সো আমি ইনস্টাগ্রামে দেখা যায় মাসে 10-12টা ভিডিও আপলোড করি, সব শর্টস আমার। আচ্ছা, এটা ডিপেন্ড করবে কন্টেন্টের ভেরিয়েশন, কোন টাইপের কন্টেন্ট করতেছে তার উপরে। ভাই, আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে মানে কি কি মিস্টেক আপনি করেছিলেন, যদি একটু সংক্ষেপে বলতেন, কি কি মিস্টেক করেছিলেন? কন্টেন্ট ক্রিয়েশনে মিস্টেক বলতে মিস্টেক অবশ্যই করেছি, অনেক মিস্টেক করেছি। সেটা হলো মাঝখানে এই যে আমিও ধৈর্য হারা হয়ে গেছিলাম, যেটা আমার মানে আমার লাইফে আমি করতে করতে শিখছি। হ্যাঁ, যেটা আমি ধীরে ধীরে শিখছি, সেটা হচ্ছে আমি অনেক মিস্টেক করেছিলাম। সেটা হলো যে খুব অল্পতে অনেক সময় আমি দিশেহারা হয়ে যেতাম, যে আমারও মনে হয়েছিল এটা হবে না, এটা দিয়ে আমি কিছু করতে পারবো না। যেমন প্রথম যেটা আর্নিং ছিল, আমি প্রায় 8-9 মাস সময় দিয়ে প্রথম যে আর্নিংটা পাইছিলাম সেটা ছিল 11,000 টাকা, তাও আবার 2 মাসে 11,000 টাকা। আমার মনে হয়েছিল এইটা দিয়ে আমি কিছু করতে পারবো না, এই সময়টা ওয়েস্ট হচ্ছে। তার থেকে এই সময় যদি আমি আরও একটা কিছু শিখতাম বা আরও অন্য কোথাও যেখানে আমার ওয়ার্ক টাইম বেশি বা ভালো কিছু পাওয়ার পসিবিলিটি আছে, বা নতুন কিছু শিখতাম, যেটা করতেছি ওইটার উপরে আরও কিছু শিখতাম অ্যাডভান্স, মনে হয়েছিল যে এটা করা উচিত ছিল। এরকম ভুলগুলো করা যাবে না। আপনি যেটাই করেন সেটাই মন দিয়ে করতে হবে, শেষ দেখতে হবে।
হ্যাঁ, যে এইটা হচ্ছে না আরেকটা করি, এই যখন এইটা হচ্ছে না আরেকটা করি করতে যাবেন, সুইচ করলে শুধু করাই যাবে, একটা হবে না। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আপনি দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েশন লাইনে আছেন, কাজ করতেছেন, সো অবশ্যই আপনার কিছু কিছু হ্যাবিট আছে যেগুলি আপনাকে এই পজিশনে আনার জন্য দারুণভাবে হেল্প করেছে বলে আমরা বিশ্বাস করি। সো আপনার এমন কিছু হ্যাবিট শেয়ার করবেন যেগুলি আসলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের থাকা উচিত। হ্যাবিটের কথা যদি বলি, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে একটা কথা আছে, আপনি যদি প্যাশনকে প্রফেশন বানাইতে পারেন, আচ্ছা, তাহলে ইফিসিয়েন্সি অনেক বাড়ে। আচ্ছা, আপনার ওইখানে সাকসেসের মানে রেটটাও অনেক বেশি থাকে, আপনার সাকসেস খুব দ্রুত হয়। সো আমার হচ্ছে প্যাশনটাই প্রফেশন হয়ে গেছে। আচ্ছা, আমার ছবি আঁকাটা প্যাশন ছিল, হুম, ওইটাই প্রফেশন হয়ে গেছে, যার কারণে আমার সাকসেসটা একটু দ্রুতই হয়েছে। আচ্ছা, ইভেন এখন যদি কেউ দ্রুত সাকসেস পাইতে চায় বা দ্রুত কিছু করতে চায়, বা কোন হ্যাবিটের কথা যদি বলেন যে হ্যাবিটটার কারণে আমি এত দ্রুত আসছি, সেটা হচ্ছে আপনি যাই করেন, আপনি যতই ব্যস্ত থাকেন, আপনি যতই ক্লান্ত থাকেন, আপনার যে একটা রুটিন থাকবে, কাজের রুটিন, ওই রুটিন কখনো ভাঙা যাবে না, ওটা মেনটেন করতে হবে, মেনটেন করতে হবে। আমি তো প্রাইভেট কোম্পানিতে জব করছি, প্রাইভেট কোম্পানিতে যতই ছুটি 5টায় হোক বা 6টায় হোক, 6টায় প্রত্যেক দিন হয় না, এমনও দিন আছে 9টায়, 10টায়, 11টায় ছুটি হয়। হুম, আমি যদি 12টার সময় বাসায় গেছি, হুম, আমি একটা হইলেও ভিডিও বানাইছি, কন্টেন্টের ধারাবাহিকতা রাখছি। যদি না বানাইতে পারছি, অ্যাটলিস্ট ভেবে রাখছি যে কি বানাবো, প্ল্যান করে রাখছি, পরের দিন যেন আমি অ্যাট এ টাইম 2 দিন এটা করতে পারি। আচ্ছা, এই একটা হ্যাবিট। আমি এখনো যদি রাত 2টার সময় উপরে যে ফোকাসটা আমি এখনো যদি রাত 2টার সময় কোথাও থেকে ফিরি, আমি যদি করতে না পারি, ঘুমানোর আগে 2 মিনিট হলো চিন্তা করবো যে কালকে কি বানাবো। এই হ্যাবিটটা থাকতে হবে, হাইলি ডেডিকেটেড, মানে কাজের প্রতি ফুল ফোকাস থাকতে হবে, আপনি যে লাইফে যাই করেন না কেন। এই যে আমি ঢাকায় আছি, এখন যখন গ্রামের বাড়িতে যাই, আমি বাড়িতে গিয়েও কাজ করি। অনেকে কিন্তু কি করে, গ্রাম থেকে শহর থেকে ঢাকায় যায় ঘুরতে, ছুটি কাটাইতে, ওইখানে গিয়ে কোনো কাজ করে না। আমার কোনো ছুটি নেই, আমি বাড়িতে থাকি, ঢাকায় থাকি, গ্রামে থাকি, যেখানেই থাকি আমি কাজ করি। আচ্ছা, ইভেন আরেকটা জিনিস, আমি কোথাও ছুটিতে যাব, প্ল্যানিং আগে যদি করা থাকে, আমি কন্টেন্ট স্টক করে নিয়ে যাই। আচ্ছা, শিডিউল করে রেখে দিই। আচ্ছা ভাই, আপনার কাছে কনসিস্টেন্সি ভার্সেস স্কিল কোনটার বেশি গুরুত্ব রয়েছে? অবশ্যই স্কিল না থাকলে আপনি যতই কনসিস্টেন্সি বজায় রাখেন, লাভ হলো না। আপনি ধরেন টিকটকে প্রত্যেক দিন লিপসিং করে গান গাইলেন, হ্যাঁ, এটা খুব একটা স্কিল না। এটাতে আপনি যতই কনসিস্টেন্সি বজায় রাখেন, একটা সময় গিয়ে পরে আপনি শেষ, এটা অন্যের কন্টেন্ট। কিন্তু আপনার যদি কোনো স্কিল থাকে, তখন আপনি এটা কখনোই শেষ হবে না। মানে এই বিষয়টা হচ্ছে আগে স্কিল গেইন করতে হবে, তারপরে আপনাকে এটা কনসিস্টেন্সি মেইনটেইন করে কাজ করতে হবে। বুঝতে পারছি ভাই। এখন আমরা খুবই চমৎকার একটা কোশ্চেনে যাচ্ছি, সেটা হচ্ছে অনেক কথা বললাম, সো এখন পর্যন্ত সর্বোচ্চ আপনি 1 মাসে কত টাকা ইনকাম করেছেন কন্টেন্ট ক্রিয়েশন করে? সর্বোচ্চ ইনকামের কথা যদি বলেন, সেটা অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের হয়ে থাকে। যেমন 1 মাসে সর্বোচ্চ ইনকাম ছিল 33 লাখ টাকা। এটা আমার নয়, এটা হচ্ছে কাফি ভাইয়ের। কাফি ভাই নামে সবাইকে চেনে, ফেসবুকে একটু সার্চ, সবাই দেখছে কাফির ভিডিও। আচ্ছা আচ্ছা, সো এটা অনেক ভাইরাল হয়েছিল। 1 মাসে উনি 33 লাখ টাকা ইনকাম করছে। আচ্ছা, এবং বিল্লাল ভাই, থটস অফ বিল্লাল নামে ওনার পেজ, ওনাকে প্রায় সবাই দেখছে। হ্যাঁ, এক সময় খুব একটা হাইপ ক্রিয়েট করছিল। উনি 1 মাসে 3 মাসে 45 লাখ টাকা ইনকাম করছে। আচ্ছা আচ্ছা। সো আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি একটা জিনিস 2 নৌকায় পা দিছিলাম, সেটা হলো জব প্লাস কন্টেন্ট। আচ্ছা, দুইটাই একসঙ্গে থাকার কারণে আমি ওই লেভেলে যাইতে পারি নাই। আচ্ছা, সো আমার ইনকামটা অনেক কম ছিল, এবং এইটা আমার কন্টেন্ট হিসেবে ঠিক ছিল। আচ্ছা, এবং একটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে 6 ডিজিটের একটা আর্ন আমি মাসে করতেছি। 6 ডিজিট প্লাস হয় অনেক সময়। আচ্ছা, মাইনাস হওয়ার খুব একটা দেখি নাই গত 2-3 বছরে। আচ্ছা ভাই, আপনি অনেক চড়াই উতরাই পার করে এই জায়গায় আসছেন। এখন নতুন করে আপনি শুরু করতেন, সেক্ষেত্রে ঠিক কোন টপিকটা আগে করতেন? মানে স্টেপ বাই স্টেপ আপনার স্টেপগুলি কি হইতো, কোনটার পরে কোনটা করতেন? আচ্ছা, এখন যদি হইতো, হ্যাঁ, আমি অলরেডি জানি কোন স্কিলগুলো শিখলে কাজে লাগানো যাবে, কোনটা দিয়ে কত দূরে সামনে এগানো যাবে, এই জিনিসগুলো যেহেতু আমার জানা আছে। সো এখন আমি এই যে কোনো একটা স্কিলকে ধরতাম, ওইটাকে প্রপারলি শিখতাম, এবং ওইটাকে ইমপ্লিমেন্ট করে খুব দ্রুত কিন্তু এইরকম জায়গায় কিংবা এর থেকে ভালো জায়গায় আসতে পারতাম। মানে তখন, মানে এখন হইলে আর আপনি এদিক সেদিক নানান কিছু একটার উপরে ফোকাস রাখা প্রফেশনালি ওইটাকে কাজে লাগাইতাম। বুঝতে পারছি। আচ্ছা ভাই, যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে ভয় পাচ্ছে
তাদের জন্য আপনার সাজেশন কি থাকবে? কন্টেন্ট ক্রিয়েশনে আসার আগে ভয়টাকে কাটানো খুব জরুরি। মানে ভয়টা কিসের সেইটা আগে বুঝতে হবে। যদি ক্যামেরার সামনে এসে কথা বলাটা ভয় থাকে, তাহলে ক্যামেরার পেছনে, যেমন আমি ক্যামেরার পেছনে থেকে কাজ করতেছি, হ্যাঁ, আমাকে ক্যামেরায় খুব একটা দেখা যায় না, তার ওই ধরনের টপিকগুলি সিলেক্ট করতে পারে। আর ভয় কিসের সেটা আমি বুঝতে পারতেছি না যে কিসের ভয় পায়। মনে করেন অনেকেই, সবাই তো আর আপনার মতো ড্রয়িংয়ে আসলে স্কিলড না, আপনি ভিডিও এডিটিংও পারেন, আবার ড্রয়িংও আপনার প্যাশন, তো সব মিলে আপনার এটা হয়ে যাচ্ছে আপনার সাথে। বাট অনেকেই কিন্তু ড্রয়িংটা কন্টিনিউ করতে পারবে না। সো কেউ যদি ফেস ক্যাম দিয়ে ভিডিও করতে চায়, ব্লগ বানাইতে চায় বা নিউজ পড়তে চায়, মানে নিজেকে উপস্থাপন করে কোনো কন্টেন্ট তৈরি করতে চায়, সেই ক্ষেত্রে অনেকেই দেখা যায় ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না, ইতস্তবোধ করে। সো তারা কিভাবে এইগুলি কাটিয়ে উঠতে পারে? এইটা তো সব থেকে সহজ হলো কন্টেন্ট ক্রিয়েশনে। আচ্ছা, সেটা হলো আপনি আপনার ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ করে ভিডিও করতে হবে, প্র্যাকটিস করবেন। সো আপনি দরজা জানলা যখন বন্ধ করতেছেন, কেউ কিছু দেখতেছে না, শুধু আপনি আর আপনার মোবাইল, তাছাড়া কেউ নাই। এবং যে মোবাইলটা আছে সেটা আপনারই মোবাইল। সো এইখানে লজ্জার কিছু নেই, আপনি শুধু প্র্যাকটিস করবেন, কনফিডেন্ট থাকতে হবে। কনফিডেন্ট থেকে প্র্যাকটিস করলেই কনফিডেন্স চলে আসবে। আচ্ছা, রেগুলার প্র্যাকটিস করবে। ধরেন আয়নার সামনে গিয়ে কথা বললো, নিজে নিজে কথা বললো, হ্যাঁ, রাতে যখন সবাই ঘুমায় গেল তখন একটু কথা বললো ক্যামেরা চালু করে। প্রথমে ধীরে ধীরে কথা বলুক, ধীরে ধীরে ও প্র্যাকটিস করলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। সো ভাইয়া, সবাই কি আসলে চাইলেই ডিজিটাল স্কিল শিখতে পারবে? এটা কি সবার জন্য? ডিজিটাল স্কিল শিখতে তো সবাই পারবে, আমার মনে হয় সবার শেখা উচিত। আচ্ছা, আপনি কিন্তু জানেন না যে আপনার একাডেমিক পড়াশোনা শেষে আপনার কেরিয়ারটা কোন দিকে যাবে। আপনি হয়তো ভাবতেছেন যে আমি এটা করব, ওটা করব, ব্যাংকে চাকরি করব বা গভর্নমেন্ট চাকরি করব। গভর্নমেন্ট চাকরি যদি হয়ে যায় তাহলে তো ভালো, কিন্তু গভর্নমেন্ট চাকরি না হলে আপনার কেরিয়ার যে কোন দিকে করাবে সবার ক্ষেত্রে এটা কিন্তু মানে নিজের ডিসিশনে হয় না। না, এটা আসলে যেরকমটা চাই আমরা অনেক সময় সবার ক্ষেত্রে হয় না। সো এটা যদি কখনো আপনার ক্ষেত্রে হয়েও যায় যে আপনি যেটা চাচ্ছেন সেটাই হচ্ছে, তারপরেও যদি আপনি আপনার সাইড ইনকাম হিসেবে, প্যাসিভ ইনকাম হিসেবে কিছু একটা করতেছেন, তাহলে ডিজিটাল স্কিল আপনার লাগবেই। আচ্ছা, ঠিক আছে। আপনি ধরেন কোথাও জব করতেছেন, আপনার 70-80 হাজার টাকা স্যালারি, আপনি চান সেটাকে 1 লাখে নিয়ে যেতে। আপনার জবই থেকে কিন্তু একবারে 1 লাখে আপনি 30 হাজার টাকা বাড়াইতে পারবেন না। 30 হাজার টাকা বাড়াইতে আপনার 10 বছর চাকরি করা লাগবে। কিন্তু আপনি যদি একটা ডিজিটাল স্কিল শেখেন, ঘরে এসে প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেন রাতে, আপনি 30 হাজারের বেশি ইনকাম করতে পারবেন। আচ্ছা, সো এই জন্য ডিজিটাল স্কিলটা যতটা শেখাটা জরুরি, তার থেকে হলো সবার শেখা দরকার। তো ভাই, এখন অনেক কিছু নিয়ে আমরা কথা বললাম। এই যে কন্টেন্ট ক্রিয়েশন আছে বা ডিজিটাল স্কিল আছে, এটার আসলে ফিউচারটা কেমন? আগামী 1-2 বছর পরে এটা আসলে কোন জায়গায় যাবে বলে আপনি মনে করেন? কন্টেন্ট ক্রিয়েশন বা ডিজিটাল স্কিলের যে ফিল্ডটা আছে, এটা আগামী 2 বছরে আরো বুম করবে। আচ্ছা, অনেক বিশাল আকারে বুম করবে, কারণ বাইরের দেশগুলোতে এটা কিন্তু অনেক একটা ভালো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতেছে। আর বাংলাদেশে এখন কিন্তু এটা জাস্ট এন্ট্রি করতেছে। অনেক 2-3 বছর আগে কিন্তু এত ব্লগ, এত কন্টেন্ট ক্রিয়েটর ছিল না, অনেক হাতে গোনা কয়েকজন ছিল এবং তারাই সেলিব্রিটি ছিল। এখন ধীরে ধীরে এইটা কিন্তু মার্কেটটা বড় হচ্ছে এবং সবাই এই জায়গায় আসতেছে। সো এই জায়গায় আরেকটা জিনিস, সেটা হলো যে আমরা এর আগে বারবার বলে আসছি ইয়াতে, সেটা হলো স্কিল যে হইতে পারবে তারা ভালো কিছু করতে পারবে। আচ্ছা, এখানে স্কিল হওয়াটা খুব একটু জরুরি হয়ে গেছে, যেহেতু সবাই এখানে এন্ট্রি করতেছে। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, অনেক কিছু বললাম। এখন বিষয়টা হচ্ছে, কেউ যদি আপনার এই ফিল্ডে কাজ করতে চায়, লাইক আপনি ড্রয়িং করতেছেন, ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছেন, সো কেউ যদি আপনার সাথে কানেক্ট হইতে চায়, আপনাকে ফলো করতে চায়, সেক্ষেত্রে আপনাকে কীভাবে খুঁজে পাবে, কীভাবে আপনার সাথে কানেক্ট থাকবে, যদি এ ব্যাপারে একটু বলতেন। কানেক্ট হইতে চাইলে যদি ফলো করতে চায় তাহলে ফেসবুকে ফলো করবে, আর যদি কাজ দেখতে চায় তাহলে ইউটিউব, ফেসবুক 2 জায়গায় ফলো করতে পারে। আচ্ছা, আর যদি কানেক্টেড হইতে চায় তাহলে অবশ্যই ডেফিনেটলি সেটা হলো লিঙ্কডিনে। আচ্ছা, লিঙ্কডিনে কানেক্ট হইতে পারবে আমার সঙ্গে। ফেসবুকে আমি কাউকে রিপ্লাই করি না, বা আমার ওই পেজে কেউ মেসেজ করতেও পারবে না। আচ্ছা, আর ফেসবুকে যদি কেউ মেসেজ করে, সে রিপ্লাইটা পাওয়ার পসিবিলিটি খুব কম। আচ্ছা, কারণ ফেসবুকে আমি মেসেঞ্জারে খুব একটা অ্যাক্টিভ থাকি না, হোয়াটসঅ্যাপ এবং লিঙ্কডিন। প্রফেশনালি কেউ হইতে চাইলে লিঙ্কডিনে অবশ্যই। আচ্ছা দর্শক, আমরা চেষ্টা করব ভাইয়ের যেই চ্যানেলগুলি আছে, যেই সাইটগুলি আছে যেখানে উনি অ্যাক্টিভ থাকেন, কাজ করেন, সেগুলি আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখান থেকে একটু চেক আউট করে নেবেন। সো ভাই, ফাইনালি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। সো তাদের জন্য, যারা নতুন শুরু করতে চাচ্ছে, তাদের জন্য সংক্ষেপে যদি একটা পরামর্শ দেন, সো কি বলার আছে আপনার? লাস্টলি যদি কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমরা যখন শুরু করেছিলাম, বা আমি যখন শুরু করেছিলাম, তখন আমাদের কোনো মেন্টর ছিল না। এখনও অনেকের মেন্টর নাই,
যারা গাইড করবে বা সাজেস্ট করবে কোনো কিছু। আমি বলবো আপনারা সবাই পডকাস্টগুলো দেখেন, বিশেষ করে কেরিয়ার গাইডলাইন যেগুলো দেয়, বিজনেস পডকাস্টগুলো যেগুলো আসে, এগুলো আপনি পডকাস্টগুলো দেখলে আইডিয়া জেনারেট হবে যে আপনার কোনটা করা উচিত, এবং ডিসিশন মেকিংও সহজ হবে। আচ্ছা, এখন ধরেন আজকে ভিডিও এডিটিংয়ের পডকাস্ট দেখলেন, দেখে মনে হচ্ছে ভিডিও এডিটিং শেখা উচিত, কিন্তু এমনও হইতে পারে যেমন আমার একটা প্যাশন ছিল, আমি এটা এনিহাউ ভুলে গেছিলাম। সো এরকম আপনি বিভিন্ন পডকাস্টগুলো দেখেন, ওইখান থেকে নলেজগুলো নেন, নিয়ে আপনি প্র্যাকটিস করেন, স্কিল গেইন করেন, সাকসেস আসবেই। আচ্ছা, তো দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সো নিয়মিত আমাদের চ্যানেলে এখন থেকে ইনশাল্লাহ এরকম গ্রোথ টাইপের, বিজনেস টাইপের, বিজনেস সাকসেস স্টোরি টাইপের অনেক ধরনের অনেক গেস্ট আসবে। তাদের পডকাস্টগুলি মিস করতে না চাইলে অবশ্যই আমাদেরকে ফলো করে ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।